সারাক্ষণই চাবে যে সবাই তাকে প্রশংসা করবে, সবাই তাকে বাহবা দেবে। ল্যাক অফ এমপ্যাথি একটা সেন্ট্রাল ফিচার অফ নার্সিসিস্ট। ৯টার মধ্যে থেকেই যদি ৫টা ক্রাইটেরিয়া থাকে তখন আমরা অনেক সময় বলি যে হ্যাঁ, একটা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অনেক মিসআন্ডারস্টুড একটা ডিসঅর্ডার নিয়ে, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার অর এনপিডি। প্রশ্ন হলো, নার্সিসিজম মানে কি শুধুই অতিরিক্ত সেলফ লাভ, নাকি এটি কোনো সিরিয়াস মেন্টাল হেলথ কন্ডিশন? আমরা সবাই জানি আমাদের সবার একটা হেলদি সেলফ এস্টিম থাকা জরুরি, কিন্তু যখন এই সেলফ এস্টিম বা এই সেলফ ওয়ার্থটা খুবই এক্সাজারেটেড, অতিরিক্ত ফ্র্যাজাইল এবং অন্যদের কনস্ট্যান্ট একটা এক্সটার্নাল ভ্যালিডেশনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন সেটা অনেক সময় পার্সোনালিটি ডিসঅর্ডারের পর্যায়ে পড়ে যেতে পারে। অ্যাকর্ডিং টু আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হলো ক্লাস্টার বি এর মধ্যে পড়ে। ক্লাস্টার বির পার্সোনালিটি ট্রেটসগুলাই খুবই ওভার ড্রামাটিক, ইমোশনাল, এরিয়াটিক, এক্সেন্ট্রিক এ ধরনের। একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, বাইরে থেকে নার্সিসিস্টদেরকে দেখে অনেক কনফিডেন্ট বা ওভার কনফিডেন্ট মনে হলেও ভিতরে থাকে প্রায় তাদের ভেরি ডিপ একটা ইনসিকিউরিটি এবং লো সেলফ এস্টিম, এবং তাদের সাথে সাথে থাকে ডিপ শেম। একটা কেস ডিসক্রিপশন দিয়ে শুরু করতে চাচ্ছি। মিস্টার এক্স, 35 ইয়ার্স ওল্ড, একটা কর্পোরেট অফিসে কর্মরত আছেন। তিনি ধারণা করেন বা মনে করেন এই অফিসে ওনার মতো ইন্টেলিজেন্ট আর কেউ নেই, উনি সবচেয়ে গুণী ব্যক্তি। যখন অফিসের কোনো মিটিং হয়, প্রায় সময় সে দেখা যায় সে অন্যদের ইন্টারাপ্ট করছে, তার কলিগসদের কথার মাঝখানে সে তার ইনপুট দিচ্ছে, প্রায় সময় কথার মাঝখানে বাধা দিচ্ছে। কিন্তু এই মানুষটাকে যখন তার কোনো হায়ার আপস বা তার কোনো বস কোনো ক্রিটিসিজম দেয়, বা সেটা হোক সেটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, তখন সে সেটা নিতে পারে না, উনি বিরক্ত হয়, রেগে যান এবং প্রায় সময় অন্যদেরকে বা নিজে নিজে বলেন যে ওরা আসলে আমার ট্যালেন্টটা বুঝতে পারে না। ওনার ওয়াইফ কমপ্লেইন করে যে উনি ইমোশনালি সাপোর্টিভ না, ওনার মধ্যে কোনো এমপ্যাথি নেই। সে তার ওয়াইফকে খুব একটা ইমোশনালি সাপোর্ট দিবেন না, কিন্তু উনি এক্সপেক্ট করেন যে ওনার ওয়াইফ সবসময় তাকে মাথায় তুলে রাখবে, সবসময় তাকে প্রশংসা করবে, তাকে বাহবা দিবে। এই সিনারিওটা গ্র্যান্ডিওস নার্সিসিজমের সিনারিও। রিসার্চ বলে জেনারেল পপুলেশনের মধ্যে প্রায় 0.5% থেকে 1%-এর মধ্যে এই পার্সোনালিটি ডিসঅর্ডারটা থাকতে পারে, এবং পুরুষদের মধ্যে সাধারণত বেশি দেখা যায়। প্রায় 75% কেসই যেগুলো ক্লিনিশিয়ানসদের কাছে আসে, তাদের মধ্যে 75% কেসগুলোই হলো পুরুষরা। কিছু কিছু রিস্ক ফ্যাক্টরস আছে যেটা ছোটবেলাতে থাকে, যেটা অনেক সময় ভবিষ্যতে এই ডিসঅর্ডারটা দেখা দিতে পারে। তার মধ্যে একটা হলো, বাচ্চাদেরকে যদি ছোটবেলা থেকে অতিরিক্ত ওভার প্রেস করে বড় করা হয়, সব সময় যদি বলা হয় যে তুমি সবচেয়ে স্পেশাল, তুমি সবচেয়ে ভালো, তোমার মতো ভালো নেই, মানে এই অতিরিক্ত প্রেসটা তখন ওভার ভ্যালুয়েশন হিসেবে কাজ করে। আবার ঠিক উল্টাটা অনেক সময় কাজ করে, যারা সবসময় খুবই ক্রিটিক্যাল কমেন্টস বা খুবই একটা ক্রিটিসিজমের মধ্যে দিয়ে বড় হয়, তুমি ইউজলেস, তোমাকে দিয়ে কিছু হবে না, এটাও একটা রিস্ক ফ্যাক্টর। এছাড়া দেখা যায় যারা ইমোশনালি অ্যাবিউজ বা ইমোশনালি নেগলেক্টেড হয়, অথবা কন্ডিশনাল লাভের মধ্যে দিয়ে বড় হয়, যে তোমাকে আমি ভালোবাসবো যদি তুমি এটা করতে পারো, তুমি যদি এটা আমাকে এরকম একটা রেজাল্ট বা এরকম করে দিতে পারো, তাহলেই আমি তোমাকে তুমি আমার ভালোবাসা পাবে। এরকম প্যারেন্টাল একটা কন্ডিশনাল লাভের মধ্যে দিয়েও যারা বড় হয়, তাদের মধ্যে অনেক সময় ভবিষ্যতে নার্সিসিস্টিক ট্রেটসগুলা দেখা দিতে পারে। সো ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে যে ওভার ভ্যালুয়েশন এবং আন্ডার ভ্যালুয়েশন দুটাই কিন্তু এই ডিসঅর্ডারের রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমরা যদি এখন এর কোর সিমটমসটা নিয়ে কথা বলি, সাধারণত 4টা ভাগে মোটামুটি ভাগ করা যেতে পারে। একটা হলো গ্র্যান্ডিওস সেলফ এস্টিম, কনস্ট্যান্ট নিড ফর অ্যাডমিরেশন, ল্যাক অফ এমপ্যাথি এবং ইন্টারপার্সোনাল ইস্যুস। গ্র্যান্ডিওস সেলফ এস্টিমটার মধ্যে হলো সে সবসময় নিজেকে সুপিরিয়র ভাববে, নিজেকে খুবই স্পেশাল, ইউনিক মনে করবে, আমার মতো ট্যালেন্টেড মানুষ বুঝে এখানে নেই, বা এই অফিসে নেই, এই আশেপাশে কোথাও নেই। নিজের মধ্যে সবসময় একটা সুপিরিয়রিটি বা নিজেকে বড় বড় ভাবার একটা টেন্ডেন্সি থাকবে, নিজেকে খুবই স্পেশাল ফ্যান্টাসাইজ করবে, খুব আনলিমিটেড সাকসেস, পাওয়ার, বিউটি এসব নিয়ে। কনস্ট্যান্ট নিড ফর অ্যাডমিরেশন, সারাক্ষণই চাবে যে সবাই তাকে প্রশংসা করবে, সবাই তাকে বাহবা দেবে। ফর এক্সাম্পল, সে সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, যদি কোনো কারণে সোশ্যাল মিডিয়া লাইকস কমে যায় কোনো একদিন, বা কমেন্টস হয়তো বা ওদিন অত বেশি কেউ করেনি, তখনই সে খুবই ডিপ্রেসড হয়ে যায়, তার সেলফ এস্টিমটাতে খুবই আঘাত দেয়। কনস্ট্যান্ট নিড ফর অ্যাডমিরেশনের জন্য যদি কখনো তাদেরকে ক্রিটিসাইজ করা হয় বা নেগেটিভ কোনো কিছু বলা হয়, তারা সেটা নিতে পারে না, এবং এটার জন্য তাদের খুব মন খারাপ হয়, অনেক সময় রেগেও যায়, অ্যাগ্রেসিভও হয়ে যেতে পারে। ল্যাক অফ এমপ্যাথি একটা সেন্ট্রাল ফিচার অফ নার্সিসিস্ট। তারা
অন্যদের ইমোশনাল কিউজগুলো বুঝতে পারে না, তাদেরকে সেরকম তাদের ইমোশনসগুলো ধরতে পারে না। দেখা যায় যে তার স্পাউস তাকে বলছে যে তোমার এই কথাটাতে আমি ইমোশনালি হার্ট হয়েছি, এটা তো সে বুঝতে পারলোই না, উল্টো সে আরও ডিসমিসিভ বলে তুমি বেশি সেন্সিটিভ, তুমি এগুলো বেশি রিয়্যাক্ট করো। এভাবে তাদের অন্যদের ইমোশনালি দেখা যাচ্ছে খুবই ম্যানিপুলেট করে, এক্সপ্লয়টেটিভ থাকে এবং তাদের ইমোশনাল কিউজগুলো তারা প্রায় সময় ধরতে পারে না। ইন্টারপার্সোনাল ইস্যুস বলতে আমরা বোঝাচ্ছি যে অন্যদের সাথে সম্পর্কগুলা কেমন। প্রায় সময় দেখা যায় তারা একটা সাইকেলের মধ্যে দিয়ে যায়, একটা আইডিয়ালাইজেশন এবং ডিভ্যালুয়েশন সাইকেল। প্রথম দিকে খুবই ভালো, খুবই পছন্দ করবে একটা মানুষকে, তাকে একদম হ্যাঁ আপনার মতো ভালো মানুষ আসলে হয় না। কিছুদিন পরে, কয়েক মাস যাওয়ার পরে তখন বলা শুরু করবে না ও আমার লেভেলের না, তার সাথে আসলে আমার যায় না। এরকমই একটা দেখা যায় আইডিয়ালাইজেশন এবং ডিভ্যালুয়েশন সাইকেলের মধ্যে দিয়ে তাদের সম্পর্কগুলো যায় এবং কিছুদিনের মধ্যে দেখা যায় তাদের সম্পর্কগুলো খারাপ হওয়া শুরু করে। অ্যাকর্ডিং টু DSM-5 9টা ক্রাইটেরিয়া আছে। 9টার মধ্যে থেকে যদি 5টা ক্রাইটেরিয়া থাকে তখন আমরা অনেক সময় বলি যে হ্যাঁ তার নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে। সেটা হলো গ্র্যান্ডিওস সেন্স অফ সুপিরিয়রিটি, কনস্ট্যান্ট নিড ফর অ্যাডমিরেশন, ফ্যান্টাসাইজিং অ্যাবাউট স্পেশাল পাওয়ার্স, বিং ইউনিক, আনলিমিটেড সাকসেস, এসব নিয়ে খুব ফ্যান্টাসাইজ করবে, সবসময় নিজেকে খুব স্পেশাল বা ইউনিক ভাববে। একটা সেন্স অফ এন্টাইটেলমেন্ট থাকবে। এন্টাইটেলমেন্ট মানে সে ভাববে যে মানুষ এটা আমার জন্য করবে, এটা করাটা স্বাভাবিক, আমি এটা ডিজার্ভ করি। অন্যদের প্রতি হিংসা করবে অথবা ভাববে যে অন্যরা আসলে আমাকে দেখে, আমার ক্যারেক্টারিস্টিক্স বা আমার স্পেশাল ইউনিকনেস দেখে আমার উপর তারা হিংসা করে। প্রায় সময় খুবই অ্যারোগেন্ট থাকে, অন্যদের সাথে রুড ব্যবহার করে এবং খুবই ইমোশনালি ম্যানিপুলেটিভ অথবা এক্সপ্লয়টেটিভ থাকে। এই ট্রেটসগুলো দেখা যায় যে অ্যাডোলেসেন্স বা আর্লি ইয়ার্স থেকেই শুরু হচ্ছে। ইভেন দো কিছু কিছু ট্রেটস নর্মাল টিনেজার ইয়ার্সে থাকতে পারে, কিন্তু এটা যদি আমার অ্যাডাল্টহুড পর্যন্ত পারসিস্ট করে এবং দেখা যায় যে প্রায় সব সেটিংয়ে, বিভিন্ন সম্পর্কের মধ্যে, বিভিন্ন জায়গায় আমার এই সিমটমসগুলো থাকছে, তখন আসলে আমরা এটা পার্সোনালিটি ডিসঅর্ডার বলবো। এছাড়াও তার এই ক্যারেক্টারিস্টিক্সের জন্য দেখা যাবে তার অকুপেশনাল, এডুকেশনাল, তার বিভিন্ন সম্পর্কে সব জায়গাতে এটা খুব বাজে ধরনের এফেক্ট ফেলবে। সবসময় আসলে গ্র্যান্ডিওসিটিটা খুবই লাউড থাকে না, সবসময় আসলে তো ওভারটলি প্রকাশ পায় না। একটা টার্ম আছে ভালনারেবল নার্সিসিজম। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরুন একজন 28 ইয়ার্স ওল্ড একজন ফিমেল, উনি একটা অফিসে জব করছেন, খুবই শাই, ইন্ট্রোভার্টেড, কিন্তু সে মনে মনে ভাবতেছে আমি খুবই স্পেশাল, খুবই ইউনিক, সবার আসলে আমাকে কদর করা উচিত, সব ভালো ভালো জিনিসপত্র হয়তো বা আসলে আমি ডিজার্ভ করি। অফিসের কোনো প্রমোশনে ধরেন তাকে না দিয়ে অন্য কাউকে দেওয়া হলো, তখন সে খুবই মন খারাপ করবে, খুবই ডিপ্রেস করবে এবং এটাকে সে এমনভাবে প্রসেস করবে যে ওরা আসলে আমার পলিটিক্স করে, ইচ্ছা করে আমার সাথে এমন করেছে। উনি যে আদার ক্যান্ডিডেট যে আসলে তার থেকে ভালো থাকতে পারে এটা সে মানতেই পারে না। তারা ভেরি সেন্সিটিভ টু ক্রিটিসিজম, তারা ছোট ছোট রিজেকশনগুলো নিতে পারে না। কেউ যদি কোনো নেগেটিভ কথা বলে এটা নিয়ে এসে দেখা যাবে অনেক দিন মন খারাপ থাকে। তো এটাই বলা ছিল যে সবসময় আসলে নার্সিসিজমটা হয়তোবা খুবই লাউড বা ওভারটলি হয়তো প্রকাশ না পেলেও ভিতরে অনেক সময় এক্সপ্লোর করে দেখা যায় যে এরকম কিছু ট্রেটস থাকে। অনেক সময় জিজ্ঞাসা থাকে যে এনপিডি কি ট্রিটেবল? ছোট শর্ট করে বললে হ্যাঁ ইট ইজ ট্রিটেবল, বাট ইট ইজ কোয়াইট চ্যালেঞ্জিং। মেইন ফর্ম অফ ট্রিটমেন্টটাই হলো সাইকোলজিক্যাল ইন্টারভেনশন অর কাউন্সেলিং। আমরা বিভিন্ন ধরনের কাউন্সেলিং টেকনিক্স ইউজ করে থাকি এবং ইউজুয়ালি ক্লিনিশিয়ানসদের টার্গেটই থাকে ইউজুয়ালি দ্যাট এমপ্যাথি বাড়ানো, তার সেন্স অফ এন্টারটেনমেন্টটা কমানো, তার একটা স্টেবল সেন্স অফ সেলফ এস্টিম, যে অন্যদের উপর ডিপেন্ডেন্ট না এরকম একটা সেলফ এস্টিম তৈরি করা এবং তার ইন্টারপার্সোনাল, তার সম্পর্কগুলোতে যে কি অসুবিধা হয় সেগুলোর উপরে ফোকাস করা। ট্রিটমেন্টের একটা বড় চ্যালেঞ্জ হলো ইনসাইট কম থাকে। তারা আসলে বুঝতে পারে না যে তাদের মধ্যে এই সমস্যাগুলো আছে। তারা মনে করে যে মানুষজনের মধ্যে আসলে অসুবিধাগুলা, কিন্তু অন্যান্য তার আশেপাশের মানুষগুলা তার এই ট্রেটসগুলোর জন্য খুবই সাফার করে, খুবই কষ্ট পেতে থাকে। তারা প্রায় সময় আমাদের কাছে বা ডক্টরসদের কাছে বা মেন্টাল হেলথ প্রফেশনালসদের কাছে কখন আসে? যখন তাদের নার্সিসিস্টিক ইনজুরিটা হয়। নার্সিসিস্টিক ইনজুরিটা হলো যখন তাদের সেলফ এস্টিমটা বা সেলফ ওয়ার্থে কোনো কারণে আঘাত আসছে, তাদের কোনো ধরনের কোনো লস হচ্ছে, সেটা রিলেশনশিপ লস হতে পারে, জব লস হতে পারে, একাডেমিক ফেলিয়ার হতে পারে, বা কোনো কারণে সে অপমানিত বোধ করছে, যখন সেটা নিতে পারে না, এটা নিয়ে সে খুবই ডিপ্রেসড হয়ে যায় বা যখন সে খুবই অ্যাংশাস হয়ে যায়, এগুলো নিয়ে সে কোপ করতে পারে না, ইউজুয়ালি তখনই তারা মেন্টাল হেলথ প্রফেশনালদের কাছে আসে। আর আমরা ফার্দার এক্সপ্লোরেশনের পর তখন এই জিনিসগুলো
অনেক সময় খুঁজে পাওয়া যায়। ওষুধের এখানে ভূমিকা ডিরেক্টলি না থাকলেও অনেক সময় দেখা যায় কোমরবিডিটি হিসেবে ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি থাকে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থাকে, সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার থাকে এইসব ক্লায়েন্টসদের মধ্যে। তখন আমাদের ওষুধের একটা ভালো ভূমিকা থাকে। নার্সিসিজম একটা স্পেকট্রাম, মাইল্ড সিমটমস থেকে শুরু করে সিভিয়ার সিমটমস পর্যন্ত হতে পারে এবং প্রায় সময় দেখা যায় যে তাদের একটা সেলফ এস্টিম বা ইমোশনাল সেলফ এস্টিমটা খুবই ফ্র্যাজাইল হয় এবং তারা খুবই ইমোশনাল পেইনের মধ্যে দিয়ে যেতে থাকে। অ্যাজ ক্লিনিশিয়ানস আমাদের কাজ হলো তাদেরকে জাজ না করা, তাদেরকে সাপোর্ট দেওয়া, সহানুভূতির সাথে তাদের সমস্যাগুলার তাদেরকে ওভারকাম করতে হেল্প করার। অবশেষে একটা কথা বলে শেষ করতে চাই, সব কনফিডেন্ট মানুষরাই নার্সিসিস্ট না, সব নার্সিসিস্ট মানুষরাই খারাপ না।